নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহযোগী হত্যার ঘটনায় আটক অস্কার মোরেলের বিরুদ্ধে অভিযোগ গঠন, জানাজার পর হত্যার বিচার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ। ট্রাম্পের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ, নজরদারি বাড়ানোর প্রস্তাব। রিপাবলিকান প্রার্থী ক্ষমতায় এলে হুমকির মুখে পড়বে মার্কিনীদের নিরাপত্তা, মন্তব্য বাইডেনের। ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ফের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা সহ দুদিনে নিহত 14। এবং ইয়েমেনের উত্তরাঞ্চলে হাসপাতালে সৌদি জোটের বিমান হামলায় নিহত 25, স্কুলে হামলায় 10 শিশু নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকন্জি ও তার সহযোগী তারামিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অস্কার মোরেল নামে এক হিস্পানিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে হত্যার কারণ জানতে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা। সোমবার নিউ ইয়র্কের আদালতে তোলা হয় ব্রুকলিনের বাসিন্দা 35 বছর বয়সী হিস্পানিক বংশোদ্ভূত অস্কার মোরেলকে। বাংলাদেশি ইমাম ও তার সহযোগীকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার বিরুদ্ধে আলাদা অভিযোগও গঠন করা হয়। এর আগে রোববার মোরেলকে আটকের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানায় কর্তৃপক্ষ। তবে ধর্মীয় বিদ্বেষ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো জানা যায়নি। বেশ কিছু সম্ভাব্য কারণ সামনে রেখে আমাদের তদন্ত চলছে। হত্যাকাণ্ডের মাত্র 8 মিনিট আগেও সিসিটিভির একটি ভিডিওতে তাকে দেখা যায়। তদন্তের ভিত্তিতে ওই হিস্পানিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশি ইমাম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন মুসলিম সম্প্রদায়। এ ধরনের ঘটনার জন্য আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষমূলক বক্তব্যকেও দায়ী করেন কেউ কেউ। নিঃসন্দেহে এটা একটা ঘৃণ্যতম অপরাধ। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলেন উনি সব মুসলিমকে ঢালাওভাবে খারাপ বলেন, কিন্তু বাস্তবতা মোটেই তা নয়। সন্ত্রাসী কর্মকাণ্ড আগেও হয়েছে, এখনো হচ্ছে, তবে দিন দিন এর ধরন ও উদ্দেশ্য পরিবর্তন হচ্ছে। যাদের পর্যাপ্ত জ্ঞান নেই তাদেরকে বিদ্বেষের দ্বারা প্ররোচিত করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা কাউকে হাসতে দেখে সহ্য করতে পারেন। শঙ্কার মধ্যে থাকলেও এখান থেকে অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমাদের উচিত প্রত্যেককে বোঝার চেষ্টা করা, তবেই বিদ্বেষমূলক ঘটনা এড়ানো সম্ভব। বাংলাদেশি ইমাম হত্যার ঘটনাকে হৃদয় বিদারক উল্লেখ করে যুক্তরাষ্ট্রে এমন জঘন্য অপরাধীদের কোনো জায়গা হবে না বলে টুইটারে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন। গত শনিবার কুইন্সের ওজন পার্ক এলাকায় গুলিতে নিহত হন আল ফুরকান মসজিদের ইমাম আলাউদ্দিন আকন্জি ও তার সহযোগী তারামিয়া। এর আগে 2014 সালের 9 জুলাই সন্ত্রাসী হামলায় নিহত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা নাজমুল ইসলাম। তারও আগে 2002 সালে নিউ ইয়র্কে 2 হিস্পানিক যুবকের হামলায় বাংলাদেশি আলোকচিত্রী মিজানুর রহমানের মৃত্যু হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কের ব্রুকলিনের ওজন পার্কে দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকন্জি ও তার সহযোগী তারাউদ্দিন মিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার ওজন পার্কের ডিওটি পার্কিং লটে জানাজায় অংশ নেন 10,000-এর বেশি প্রবাসী বাঙালি। জানাজার আগে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও তার বক্তব্যে হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দেন। জানাজা শেষে বিদ্বেষ এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। সোমবার ওজন পার্কের ডিওটি পার্কিং লটে ইমাম আলাউদ্দিন আকন্জি ও তার সহযোগী তারাউদ্দিন মিয়ার জানাজায় অংশ নেয় 10,000-এরও বেশি প্রবাসী বাঙালি। নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও, কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার, পাবলিক অ্যাডভোকেট লেটিশিয়া জেমস সহ প্রশাসনের প্রতিনিধি ও মূলধারার রাজনীতিকরা জানাজা নামাজের আগে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন আগতরা। আজ এখানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়েছে। আমরা বিভক্ত নই। আমরা এর শোক কাটিয়ে উঠে নিরাপত্তাহীনতা দূর করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
আমরা শোকাহত। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আমরা নগর প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করব, যেন প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হয়, প্রত্যেকের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে। এমন নিউ ইয়র্ক গড়ে তুলতে আমরা কাজ করব। মুসলমানদের নিরাপত্তায় মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা দেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। এই ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, কেননা নিউ ইয়র্ক শহর ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। এখানে কোনো বিদ্বেষের স্থান নেই। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে এ ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক বলে মন্তব্য করেন। আমরা কখনোই আশা করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি লিবারাল দেশে এরকম একটা ঘৃণ্য ঘটনা ঘটতে পারে। তারা প্রত্যেকে অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা অনেকে আমাদের কাছে বলেছেন যে তারা এখন মসজিদে বা নামাজ পড়তে যেতে ভয় পাচ্ছেন। তা আমরা কনসুলেটের মাধ্যমে, দূতাবাসের মাধ্যমে নিউ ইয়র্ক কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যাতে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জানাজা শেষে বিদ্বেষ এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে প্রবাসীরা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে অভিবাসন প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই ও তাদের পরীক্ষা নিরীক্ষা আরও বাড়ানোর কথা জানিয়েছেন। যেসব দেশে সন্ত্রাস বিস্তার লাভ করেছে সেখানকার কোনো নাগরিককে নিজ দেশে ঠাঁই দেবেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সোমবার ওহাইওতে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে ট্রাম্প ইসলামী উগ্রবাদ নিয়ন্ত্রণে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। দেশের ভেতর উগ্রবাদী ও এর সমর্থকদের খুঁজে বের করতে একটি কমিটি গঠন করার কথাও জানান তিনি। প্রেসিডেন্ট ওবামা ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিতর্কিত নীতির কারণে আইএস জঙ্গিবাদের উত্থান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে জঞ্জাল মুক্ত করতে তিনি কয়েকটি দেশে ভিসা দেয়া বন্ধ করবেন। এই ধরনের মন্তব্য মার্কিন নিরাপত্তা হুমকির মুখে ফেলছে উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদের অযোগ্য। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, সিরিয়ার আলেপ্পো যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে রাশিয়ার নতুন শর্তারোপ, মানবিজ থেকে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধাদের প্রত্যাহারের আহ্বান তুরস্কের। ইয়েমেনের উত্তরাঞ্চলে ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার MSF পরিচালিত একটি হাসপাতালে সৌদি আরবের বিমান হামলায় 25 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 20 জন। হাসপাতালের উপর সৌদি জোটের এই বিমান হামলার নিন্দা জানিয়েছে হাউথি সমর্থিত আনসারুল্লাহ মুভমেন্ট। এর আগে শনিবার একই অঞ্চলের সাদ প্রদেশে বিমান হামলায় 10 স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সোমবার হাজ্জা প্রদেশের আবজ শহরের এই হাসপাতালে বিমান হামলা চালানো হয়। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাসপাতাল ভবন ও এর আশপাশ। ফরাসি দাতব্য সংস্থা মেডিসিনস অ্যান্ড ফ্রন্টিয়ার্স MSF পরিচালিত ওই হাসপাতালে হামলার পর ডাক্তার, নার্স, রোগী সহ হতাহত হয় বেশ কয়েকজন। তারা কি ভেবেছে এই হাসপাতালে অসুস্থ বা আহত রোগী ছাড়াও অন্য কেউ আছে? এখানে রোগী, হাসপাতালের চিকিৎসক এবং কর্মচারী ছাড়া আর কেউ নেই। এই বিমান হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে এর তীব্র নিন্দা জানিয়েছে হাউথি সমর্থিত আনসারুল্লাহ আন্দোলন। এদিকে গেল শনিবার সাদ প্রদেশের একটি স্কুলে সৌদি জোটের বিমান হামলায় 10 শিক্ষার্থী নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে এর সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সোমবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র একথা জানান। মহাসচিব বান কি মুন স্কুলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। দেশটির বেসামরিক লোকজন ও শিশুরা হামলার কারণে আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি এসব হামলার তদন্তের পাশাপাশি বেসামরিক লোকজন ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্তমান সংকট নিরসনে দুই পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সামরিক ব্যবস্থা নয় বরং সমঝোতার মধ্য দিয়ে সরকার ও বিরোধী দলকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। ইয়েমেনে 2015 সাল থেকে হাউথি সমর্থিত বাহিনী ও সৌদি জোটের বিমান হামলায় এ পর্যন্ত অন্তত 6400 মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। শিরিন আক্তার, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে পুলিশের বিক্ষোভকারীদের নতুন করে সংঘর্ষ ও গোলাগুলিতে 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। রাজ্যের বুরগাম জেলার মাগামে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে সোমবার ভারতের স্বাধীনতা দিবসে জম্মু কাশ্মীরে পৃথক সংঘর্ষে 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে।
কাশ্মীরের এই সংকটের পেছনে অস্থিতিশীল রাজনীতিকে দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিমালা অনুযায়ী জম্মু কাশ্মীরের সংকট সমাধানে ভারতকে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গত ৩৯ দিন ধরে চলছে জরুরি অবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। গত মাসে পুলিশের গুলিতে স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকেই ভারত নিয়ন্ত্রিত এই অঞ্চলে সহিংসতা অব্যাহত রয়েছে। এক মাস ধরে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছে ৫৮ জন, আহত হয়েছে ৫,০০০-এরও বেশি মানুষ। এত নিরাপত্তার মধ্যেও শহরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সোমবার হামলার ঘটনা ঘটে। বিদ্রোহীরা একটি পুলিশ স্টেশন দখলে নিতে চাইলে দুপক্ষের সংঘর্ষে সিআরপিএফ এর এক সেনা ও ৫ বিদ্রোহী নিহত হন, আহত হন আরও অন্তত ৯ জন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুব মুফতি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে নিহত সেনা কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান। কাশ্মীরে সহিংসতার পেছনে অস্থিতিশীল রাজনীতিকে দায়ী করেন তিনি। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বে দুর্বলতার কারণে আজ লাখো কাশ্মীরিকে ভুগতে হচ্ছে। কাশ্মীরের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সংকট নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই অবস্থা রাজ্যের বুরগাম জেলায়। মঙ্গলবার জেলার মাগাম এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ গোলাগুলিতে ৫ বেসামরিক নাগরিক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারলে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে স্বাধীনতা দিবস উদযাপন বয়কট করে কাশ্মীরের পাকিস্তানি অংশ ও রাজধানী ইসলামাবাদে কালো দিবস পালন করেছে বিদ্রোহী নেতা সহ সাধারণ মানুষ। এ সময় কাশ্মীরের সহিংসতার পেছনে ভারত সরকারের বিতর্কিত ভূমিকাকে দায়ী করেন তারা। স্বাধীনতা দিবস পালন ভারতকেই সাজে। ওই দেশে যে সরকারই এসেছে কেউই কাশ্মীরিদের উপর দমনপীড়ন বন্ধ করেনি। তারা মানবতা বোঝে না, গণতন্ত্র কি জানে না। ওদের সেনারা সন্ত্রাসীদের চাইতেও ভয়ঙ্কর। কাশ্মীরের এমন পরিস্থিতিতে দ্বিপক্ষীয় আলোচনাকে সমাধানের একমাত্র পথ হিসেবে দেখছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আইজাজ চৌধুরী। এ লক্ষ্যে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিমালা অনুযায়ী সংকট সমাধানের বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ইসলামাবাদে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। সোমবার পাকিস্তানের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এ বিষয়ে ভারতকে একটি দাওয়াতপত্র পাঠানোর কথা জানান। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নতুন করে শহরে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা পেলে সিরিয়ার আলেপ্পো শহরে মানবিক যুদ্ধবিরতি প্রতিদিন ৩ ঘন্টার চেয়ে বেশি করতে আপত্তি নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আলেপ্পো জঙ্গি বিরোধী অভিযান সমন্বয়ের মাধ্যমে পরিচালনার বিষয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ঐক্যমত্যের দ্বারপ্রান্তে রয়েছে বলেও জানিয়েছে মস্কো। এদিকে মানবিজ শহরের অধিকাংশ এলাকায় এখন আইএস মুক্ত। মানবিজ মিলিটারি কাউন্সিলের পক্ষ থেকে এমনটা দাবির পর সেখান থেকে সব কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। গত শুক্রবার যুক্তরাষ্ট্র সমর্থিত মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপ আরব ও কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর পক্ষ থেকে উত্তরাঞ্চলীয় শহর মানবিজের পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করার পর আত্মসমর্পণের মধ্য দিয়ে শহর ছেড়ে চলে যেতে শুরু করে সেখানকার অবশিষ্ট জঙ্গিরা। এ অবস্থায় সোমবার মানবিজ মিলিটারি কাউন্সিলের পক্ষ থেকে দাবি করা হয় শহরের বেশিরভাগ এলাকাই এই মুহূর্তে আইএস মুক্ত। একই সঙ্গে যুদ্ধের কারণে যেসব বাসিন্দা শহর ছেড়ে অন্যত্র চলে গেছেন তাদের দ্রুত ফিরে এসে শহরের পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নেওয়ারও আহ্বান জানানো হয়। আমরা এরই মধ্যে শহরের প্রশাসনিক দায় দায়িত্ব স্থানীয় বেসামরিক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছি। আমি সবাইকে বলবো দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি যাই হোক সবাই যেন শহরের পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নেন। তাদেরকে সব ধরনের সহায়তা দিয়ে যাব। আমরা মানবিজের সত্যিকারী রক্ষাকারী হিসেবে আমরা ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাব। মানবিজ আইএস মুক্ত হওয়ায় কুর্দি যোদ্ধাদের দায়িত্ব শেষ হয়েছে উল্লেখ করে ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চল থেকে সকল সিরীয় কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ওবামা প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল মানবিজ পুনর্দখলের মধ্য দিয়ে তারা সেখান থেকে সব কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করে নেবে। আমি আশা করব যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। আমরা বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। সিরিয়ার অবরুদ্ধ আরেক শহর আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর দাবির জবাবে রাশিয়া বলেছে সময় বাড়াতে তাদের আপত্তি নেই, তবে এক্ষেত্রে যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে নিয়ে সন্ত্রাসীরা যাতে নতুন করে শহরে ঢুকতে না পারে তার নিশ্চয়তা থাকতে হবে। এছাড়াও আলেপ্পোয় সন্ত্রাস বিরোধী অভিযান আরো জোরদার করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। ধাপে ধাপে এই চুক্তি বাস্তবায়ন করা হবে উল্লেখ করে
এটি কেবলমাত্র আলেপ্পোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকে আইএসের রাজধানী খ্যাত মসুল শহরে প্রবেশের কৌশলগত নতুন রুট হিসেবে নিকটবর্তী একটি নদীর উপর অবস্থিত সেতুর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি পেশমার্গা বাহিনী। একই সঙ্গে কুর্দি যোদ্ধারা যাতে সেতুটি পার হয়ে সরাসরি মসুলে প্রবেশ করে আইএসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে সে লক্ষ্যে ওই এলাকার নিরাপত্তাও জোরদার করেছে তারা। 2014 সালের জুনে মসুলের নিয়ন্ত্রণ আইএসের হাতে চলে যাওয়ার পর সেতুটি আংশিক ধ্বংস করে ফেলে জঙ্গি গোষ্ঠীটি। সেতুটি মেরামতের ফলে পেশমার্গা সহ আইএস বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া অন্যান্য বাহিনীও এখন থেকে মসুলে প্রবেশ করে অভিযান পরিচালনা করতে পারবে। এদিকে মসুলের দক্ষিণাঞ্চলে এখনও কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে আইএস সদস্যরা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে 15 বন্দীকে সংযুক্ত আরব আমিরাতে পাঠালো যুক্তরাষ্ট্র। এটি ওবামার শাসনামলে একদিনের সর্বোচ্চ সংখ্যক বন্দী স্থানান্তর। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে 173 বিচারিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 136 জনের জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার ইস্তাম্বুলের কয়েকটি আদালতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। বিচারিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই তল্লাশি অভিযানে নামে পুলিশ। অভিযুক্তরা যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী বলে জানা গেছে। অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে গুলেনকেই দায়ী করে আসছে সরকার। অভ্যুত্থান পরবর্তী শুদ্ধি অভিযানে নামে তুর্কি সরকার এ পর্যন্ত 35,000 ব্যক্তিকে আটক কিংবা জিজ্ঞাসাবাদ করেছে তারা। তার মধ্যে 17,000 জনকে আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রায় 76,000 ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তুরস্কের সাম্প্রতিক সেনা অভ্যুত্থান চেষ্টার ফলে দেশটির ক্ষমতাসীন একে পার্টির ভিত নড়বড়ে হওয়ার উপক্রম হলেও শেষমেশ দলটি সফলতার সঙ্গে উতরে যায়। সেই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার কয়েক সপ্তাহের মাথায় একে পার্টি পালন করল তাদের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের হাজারো কর্মী সমর্থকের উপস্থিত হয়ে আবারও পশ্চিমা দেশগুলোকে নিজেদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করল। তবে বিরোধীদের অভিযোগ এরদোয়ান মুখে রক্ষণশীল গণতন্ত্রের কথা বললেও তিনি মূলত কট্টর ইসলামপন্থী। এক্ষেত্রে পরবর্তী অভ্যুত্থান প্রতিহত করতে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা। ব্যর্থ সেনা অভ্যুত্থানের কয়েক সপ্তাহের মাথায় বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে 15তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। দিনটি উপলক্ষে আঙ্কারার দলীয় সদর দফতরে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো কর্মী সমর্থক। প্রেসিডেন্ট ও দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রিসেপ তাইপ এরদোয়ান এ সময় ইস্তাম্বুল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান। একে পার্টি গঠনের পর প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরদোয়ান। পরে 2014 সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করে আসছেন তিনি। 27 আগস্ট একে পার্টির প্রতি মানুষের নিরঙ্কুশ সমর্থন বলে দেয় এই দল যে কোনো বাধা অতিক্রম করে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার ক্ষমতা রাখে। পশ্চিমা বিশ্বেরও এর থেকে শেখার আছে। প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলের প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে আজীবন। কিন্তু একরোখা স্বভাবের কারণে এরদোয়ান বিরোধী দলের কাছে বিভেদ সৃষ্টিকারী হিসেবে পরিচিতি পান। দীর্ঘদিন তুর্কি শাসনে থাকা একে পার্টির বিপক্ষে এমন অসংখ্য বিতর্কিত শব্দ উচ্চারিত হলেও দলটি তা উপেক্ষা করে সদর্পে এগিয়ে গেছে। বর্তমান সরকার দেশের অসাম্প্রদায়িক চেতনায় আঘাত হানছে বলে অভিযোগ করেন বিরোধী দল সিএইচপি পার্টির এই নেতা। এই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হলেও একে পুরোপুরি পাশ না কাটিয়ে সরকারের উচিত সতর্ক হওয়া। এক্ষেত্রে তাদের বিরোধী দলের মতামতের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেনা অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ককে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি অনুযায়ী এরদোয়ান ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছেন। বিরোধী দলকে সঙ্গে নিয়ে সেনা অভ্যুত্থান পরবর্তী ঐক্য গঠনের প্রতিও জোর দেন তিনি। এক্ষেত্রে কুর্দিপন্থী এইচডিপি পার্টির জন্য আলোচনার পথ খোলা রাখা উচিত বলে জানান অন্য বিরোধী দলগুলো। তুরস্কে নতুন দিনের সূচনা হয়েছে। গণতন্ত্রের সপক্ষের সব রাজনৈতিক দল এক থাকলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। তুরস্ককে ধর্মনিরপেক্ষ ও আধুনিক জাতিরাষ্ট্রের রূপ দিয়েছেন কামাল আতাতুর্ক। তার সংস্কার আন্দোলনের মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে আজকের আধুনিক তুরস্ক। কিন্তু এই আদর্শ ও মূল্যবোধ ধরে রাখতে একে পার্টি কতটা সফল হয়েছে তা নিয়ে চলছে বিভিন্ন মহলের তর্ক বিতর্ক।
সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ 6 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। দেশটির পুলিশ বিভাগ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে তুরস্কের দিয়ারবাকির এলাকার মহাসড়কের পাশে একটি পুলিশ ফাঁড়ির সামনে এই গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয় বলে জানায় তারা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্ফোরণের এই ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকে এর সদস্যদের দায়ী করেছে তুর্কি সরকার। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ইনসালেকে মার্কিন বিমান ঘাঁটিতে রাখা পরমাণু অস্ত্র যে কোনো সময় সন্ত্রাসী কিংবা কোনো বিরোধী গোষ্ঠীর হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন বিশ্লেষকরা। সোমবার এএফপির এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়। মার্কিন এই বিমান ঘাঁটিটি সিরীয় সীমান্তের মাত্র 70 কিলোমিটারের মধ্যে হওয়ায় এর সংখ্যা আরও ঘনীভূত হচ্ছে বলে জানান তারা। ইনসালেক বিমানবন্দর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় 50টি পরমাণু বোমার মজুদ রয়েছে। গত মাসে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এই ঘাঁটিতে কর্মরত এক তুর্কি কমান্ডারকে গ্রেফতার করা হয়। মধ্যপ্রাচ্যে আইএস বিরোধী লড়াইয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী ফেতুল্লাহ গুলেনকে হস্তান্তরের বিষয় নিয়ে আঙ্কারা ওয়াশিংটন সম্পর্কে যে শীতলতা শুরু হয়েছে, তাতেও এই বিমান ঘাঁটির নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মার্কিন নিরাপত্তা বিশ্লেষকরা। ভারতের মহারাষ্ট্রে 6 জনকে হত্যার কথা স্বীকার করেছে এক চিকিৎসক। ডাক্তার সন্তোষ পলের স্বীকারোক্তির পর সাতারায় তার একটি বাড়ির গর্ত থেকে 6টি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুনে থেকে সাতারায় যাওয়ার পথে 49 বছর বয়সী মঙ্গল জেধে নিখোঁজ হয়। তার খোঁজে তদন্ত চলাকালে গেল বৃহস্পতিবার ডাক্তার সন্তোষ পলকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে মঙ্গল জেধে সহ 5 নারী ও 1 পুরুষকে অপহরণের পর মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগের মাধ্যমে হত্যার কথা স্বীকার করে সন্তোষ পল। তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এদিকে চিকিৎসক সন্তোষ পল কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্রের সঙ্গে জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। To killing 6 people. He has been arrested after 4 dead bodies were found buried at his farmhouse. Police were on the lookout after missing persons. অর্থ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অর্থ পাচার বিরোধী আইনের অধীনে নামাল রাজাপাকসেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। গ্রেফতারের পর আদালত থেকে তাকে 1 সপ্তাহের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 2টি বিদেশি কোম্পানিতে বিনিয়োগের বিষয়ে দেশটির ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তার বিরুদ্ধে তদন্ত করছে। শ্রীলঙ্কার সংসদ সদস্য নামালকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রেফতার করা হলো। এর আগে জুলাই মাসে একটি আবাসন প্রকল্পে 65 কোটি মার্কিন ডলারের অর্থ কারচুপির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় 7 দিনের রিমান্ড শেষে জামিনে বের হয়ে আসেন তিনি। কঙ্গোর উত্তরাঞ্চলে চাপাতির আঘাতে গত 1 সপ্তাহে 51 জনের মৃত্যু হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থাগুলো জানায়, কঙ্গোর কিভু প্রদেশ থেকে এখন পর্যন্ত 51 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শনিবার রাতে 42 জনকে হত্যা করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। এই ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠী আলাইড ডেমোক্রেটিক ফোর্স এডিএফ এর সদস্যদের দায়ী করছে কঙ্গোর সেনাবাহিনী। এই ঘটনায় 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। মার্কিন প্রশাসন পরিচালিত কিউবার বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার থেকে 15 বন্দীকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে ওবামা প্রশাসন। এটি প্রেসিডেন্ট ওবামার শাসনামলে একদিনের সর্বোচ্চ বন্দী হস্তান্তরের ঘটনা। স্থানান্তরিত 15 বন্দীর মধ্যে 12 জন ইয়েমেনি এবং 3 জন আফগান নাগরিক বলে জানা গেছে। এর মধ্য দিয়ে বিতর্কিত এই কারাগারটিতে বন্দীর সংখ্যা নেমে দাঁড়ালো 61 জনে। এদের মধ্যে বেশিরভাগ বন্দী প্রায় 1 দশকের বেশি সময় ধরে কোনো ধরনের বিচার বা অভিযোগ গঠন ছাড়া কারাভোগ করে আসছেন। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদকাল শেষ হবার আগেই বন্ধ করে দেওয়ার কথা রয়েছে কিউবার এই গুয়ান্তানামো বে কারাগারটি। যদিও সব বন্দীদের স্থানান্তরের বিষয়টি বিরোধিতা করে আসছে মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন দেশটির সঙ্গে কিউবার সম্পর্ক উন্নয়ন ইস্যুতে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনায় সরগরম দুদেশের সংবাদ মাধ্যমগুলো। বিভিন্ন বিশ্লেষণধর্মী রিপোর্ট ও সাম্প্রতিক জরিপ অনুযায়ী বেশিরভাগ কিউবান কোনো প্রার্থীর উপরই আস্থা রাখতে পারছেন না। তাদের দাবি, যিনি নির্বাচিত হন না কেন তাদের উপর আবারও নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে এই সম্পর্ক উন্নয়নের গুরুত্ব বুঝে নির্বাচিত প্রেসিডেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশা দুদেশের কূটনীতিকদের। New horizons in Old Havana.
তীব্র গরমের মধ্যেও হাভানায় প্রতিদিন ভিড় করছেন দেশ বিদেশ থেকে আসা হাজারো পর্যটক, যাদের বেশিরভাগই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। অর্ধ শতাব্দীর বৈরিতা অবসানের পর সম্প্রতি পর্যটন শিল্প সহ বিভিন্ন খাতে দুদেশের সম্পর্কের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। এই অবস্থায় বাড়তি পর্যটকদের জন্য নতুন হোটেল নির্মাণের পাশাপাশি পুরনো হোটেল ও রেস্ট হাউসগুলোর সংস্কার কাজে নেমেছে হাভানা কর্তৃপক্ষ। স্থাপত্য শৈলীতেও রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভবনের ছাপ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখার ইস্যুটি তেমন গুরুত্ব না পেলেও এক্ষেত্রে নভেম্বরের ফলাফলকে বেশ মনোযোগের সঙ্গে দেখছে হাভানা ও ওয়াশিংটন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন যে নির্বাচিত হন না কেন, দুদেশের সুসম্পর্ক রক্ষায় তা কেমন প্রভাব ফেলবে এমন প্রশ্ন রয়েই যাচ্ছে। বিবিসির একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার কথা বললেও শুরুতে তিনি স্বামী বিল ক্লিন্টনের মতো কিউবার উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষেই ছিলেন। অন্যদিকে ট্রাম্প আগে থেকেই কিউবার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের উপর জোর দিয়ে আসছেন। এক্ষেত্রে যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা কূটনীতিকদের। নির্বাচনে জয়লাভ করে যিনি হোয়াইট হাউসের আসন গ্রহণ করবেন, তিনি নিশ্চয়ই বুঝবেন যে আমরা কোন লক্ষ্যে কিউবার সঙ্গে সুসম্পর্ক করেছি। বেশ কয়েকটি জরিপে এটা স্পষ্ট যে বেশিরভাগ কিউবান ও মার্কিনই সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে। জনগণের এই রায় গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেই আমি আশা করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বরফ গলার পর থেকে কিউবার অর্থনীতির একটি বড় অংশ পর্যটন খাতের দিকে ঝুঁকে পড়েছে। সেই দেশে হোটেল ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে বহু মার্কিন ব্যবসায়ীরও। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে চান, এ নিয়ে দুই প্রার্থীর বিষয়ে অনাস্থা পোষণ করেছে বেশিরভাগ কিউবান। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পেরুর দক্ষিণাঞ্চলে 5.4 মাত্রার ভূমিকম্পে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 40 জন। কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় রাত 10টার দিকে দক্ষিণাঞ্চলের আরেকুইপা এলাকায় ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 80টি ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেরুর চিভা শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে। ভূমিকম্পের পরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নেপালে কাঠমান্ডুতে সড়ক দুর্ঘটনায় 33 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 28 জন। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার দুপুরে কাভারি জেলার বেরোতা দিরালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়ক থেকে 500 মিটার গভীরে পুড়ে যায়। ঘটনাস্থল থেকে 33 জনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 28 যাত্রীকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। রিও অলিম্পিকের খবর। পুরুষ 800 মিটার স্প্রিন্টে অলিম্পিক টানা দ্বিতীয় স্বর্ণপদক জিতলেন কেনিয়ার ডেভিড রুডিশা। 1 মিনিট 42.15 সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন আলজেরিয়ার তৌফিক ম্যাকলুফকে। এদিকে মেয়েদের 400 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন বাহামার শাওনি মিলার। তার টাইমিং ছিল 49.44 সেকেন্ড। অলিম্পিকের গেল 3 আসর ধরে 800 মিটার স্প্রিন্টের স্বর্ণটা একরকম নিজেদের করে রেখেছে কেনিয়া। বেইজিং লন্ডনের পর দক্ষিণ আফ্রিকার দেশটি যে রিওতেও আলো ছড়াবে তারই আভাস মিলছিল রেসের শুরু থেকেই। স্প্রিন্টের প্রথম ল্যাপটি বলতে গেলে একাই দৌড়েছেন আরেক কেনিয়ান আলফ্রেড, কিন্তু শেষ ল্যাপে এসে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন রুডিশা। দুর্দান্ত গতিতে অন্য সবাইকে পেছনে ফেলে রিওর মুকুটটা নিজের করে নেন 27 বছর বয়সী স্প্রিন্টার। অবশ্য স্বর্ণ জিতলেও তিনি ব্যর্থ হয়েছেন লন্ডন অলিম্পিকের রেকর্ড ভাঙতে। অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই ইভেন্টে রৌপ্য গেছে আলজেরিয়ার ঘরে। 1 মিনিট 42.61 সেকেন্ড সময় নিয়ে দেশটিকে রিওর প্রথম পদক এনে দিয়েছেন তৌফিক মাকলফি। আর 1 মিনিট 42.93 সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্লেটন মার্ফি। এদিকে নারী 400 মিটার স্প্রিন্টে রুদ্ধশ্বাস এক লড়াই দেখেছে ক্রীড়া বিশ্ব। আর এমন টান টান উত্তেজনা থাকে বলে হয়তো আর সব ইভেন্ট থেকে সবার দৃষ্টি থাকে স্প্রিন্টের দিকেই।
অলিম্পিকের এই ইভেন্টে স্বর্ণজয়ের অভিজ্ঞতা থাকলেও গেল 2 আসর ধরে সেই স্বাদ থেকে বঞ্চিত ছিল বাহামা। এক যুগ পর সেই স্বপ্নের পদকটা আবারও এসেছে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ স্বর্ণজয়ী স্প্রিন্টার শাওনি মিলারের হাত ধরে, যেখানে তিনি সময় নিয়েছেন 49.44 সেকেন্ড। মিলারের চেয়ে 0.70 সেকেন্ড সময় বেশি নিয়ে 400 মিটারে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স, আর 49.85 সেকেন্ড টাইমিং এ ব্রোঞ্জ জিতেছেন জামাইকার শেরিকা জ্যাকসন। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে অলিম্পিক রেকর্ড গড়ে পুরুষদের পোল ভল্টে স্বর্ণ জিতেছেন ব্রাজিলের থিয়াগো ব্রাজ দা সিলভা। আর রিও অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে এটাই স্বাগতিকদের প্রথম স্বর্ণ জিতে সিলভা লাফিয়েছেন 6.03 মিটার আর 5.98 মিটার উঁচুতে লাফিয়ে রৌপ্য জিতেছেন ফরাসি রেনোলাভ রেনির। এই ইভেন্টে ব্রোঞ্জ গেছে যুক্তরাষ্ট্রের ঘরে। 2008 বেইজিং অলিম্পিকে অ্যাথলেটিক্স ইভেন্টে ব্রাজিলের হয়ে সবশেষ স্বর্ণ জিতেছিলেন ম্যারুন ম্যাগি। এদিকে স্বর্ণ জিতে দারুণ উচ্ছ্বসিত 22 বছর বয়সী এই অ্যাথলেট। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি জানান, গত 4 বছরের পরিশ্রমের ফসল এই পদক। 2টি স্বর্ণ, 3টি রৌপ্য, 4টি ব্রোঞ্জ নিয়ে 11তম দিন শেষে ব্রাজিল রয়েছে 16 নম্বরে। রিও অলিম্পিকেই যে ক্যারিয়ারের ইতি টানছেন ফেলপস, সে আভাস আগেই দিয়েছিলেন এই জলদানব। এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন এই মার্কিন সাঁতারু। এর আগে অবশ্য রিও অলিম্পিকে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রীড়ার অভিজাত অঙ্গনের 23টি স্বর্ণপদক জয়ী ফেলপস। দুর্দান্ত, অসাধারণ, অদম্য, অপ্রতিরোধ্য, যে বিশেষণেই বিশেষায়িত করা হোক না কেন কিছুটা বোধহয় কমই বলা হবে মাইকেল ফেলপসকে নিয়ে। 2004 সাল থেকে আপন আলোয় ভাস্বর ফেলপস গেল 1 যুগ ধরে আলোকিত করে গেছেন অলিম্পিকের পুল, যার শেষটা এবার হলো রিও দিয়ে। লন্ডন অলিম্পিকের পর এমনই অবসরের ঘোষণা দিয়েছিলেন ফেলপস, আর সে সময়টাতেই দাগ ফেলেছিলেন নিজের পরিচ্ছন্ন ক্যারিয়ারে। তবে তিনি ফেলপস বলে হয়তো আবারও ফিরেছেন স্বরূপে, তাই রিও অলিম্পিক নিয়ে স্তুতিই ঝরল এই জলদানবের কণ্ঠে। আমি সব সময় ইতিবাচক চিন্তা ভাবনা করতাম। কঠোর পরিশ্রম করলে আবার যে ফিরে আসতে পারবো সে বিশ্বাস আমার সব সময়ই ছিল। এটা আমার স্বপ্ন ছিল, সেটা পূরণ হয়েছে, তাই আমি অনেক খুশি। একই সাথে কৃতজ্ঞতাও প্রকাশ করছি, কিন্তু এখন আমাকে অবসরে যেতে হবে। বেইজিং এবং লন্ডন অলিম্পিকে 8টি করে স্বর্ণ জেতা ফেলপস রিওতে জিতেছেন 5টি, কিন্তু হেরে গেছেন নিজের সবচেয়ে পছন্দের ইভেন্ট 100 মিটার বাটারফ্লাই। গেল 4 বছর ধরে অবস্থানের যে পরিবর্তন হয়েছে সেটা বেশ ভালোভাবে টের পেয়েছেন এই মার্কিন। সত্যিই আমি অনেক খুশি, কিন্তু সময়টা এখন বিদায় নেয়ার। গেল 4 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তবে আমি যেভাবে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম তাই হয়েছে, আর এটাই উপযুক্ত সময়। সবকিছু মিলিয়ে আমি সন্তুষ্ট। 23টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক সহ অলিম্পিকে ফেলপসের পদক সংখ্যা 28টি, যার মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন সোভিয়েত জিমন্যাস্ট ল্যারিসা লাতিনির 18টি অলিম্পিক পদকের রেকর্ডকে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে আরেকবার জানিয়ে দিব আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহযোগী হত্যার ঘটনায় আটক অস্কার মোরেলের বিরুদ্ধে অভিযোগ গঠন, জানাজার পর হত্যার বিচার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ। ট্রাম্পের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ, নজরদারি বাড়ানোর প্রস্তাব। রিপাবলিকানের প্রার্থী ক্ষমতায় এলে হুমকির মুখে পড়বে মার্কিনীদের নিরাপত্তা, মন্তব্য বাইডেনের। ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ফের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা সহ 2 দিনে নিহত 14। এবং ইয়েমেনের উত্তরাঞ্চলে হাসপাতালে সৌদি জোটের বিমান হামলায় নিহত 25, স্কুলে হামলায় 10 শিশু নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা। দর্শক, ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।